জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। গণমিছিলে সংঘর্ষ, খুলনায় পুলিশ সদস্য, হবিগঞ্জে পথচারী নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ, আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি। কোটা আন্দোলনের ধাক্কায় এক মাসেই প্রবাসী আয় কমল 25%। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সকাল ৯টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহেদি মৃথা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধে খুন, ধর্ষণ, লুটপাট করা জামায়াত ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। তার আমলেই লুকিয়ে বাংলাদেশে আসে পাকিস্তানের নাগরিক গোলাম আজম। আর ১৯৯১ সালে সরকার গঠনে জামায়াতের সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেবার ব্যবস্থা করে বিএনপি। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ, ৩০ লাখ মানুষকে হত্যা, কয়েক লাখ নারীকে ধর্ষণ, লুটতরাজের অপরাধে তখন পাকিস্তানি হানাদারদের মতোই ঘৃণিত জামাত ইসলামী। ৭১-এর ২২ নভেম্বর পশ্চিম পাকিস্তানে পালিয়ে যায় পূর্ব পাকিস্তান জামাত ইসলামীর সে সময়ের আমির গোলাম আজম। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্মের নামে জামায়াতের করা অপরাধের কথা মাথায় রেখেই স্বাধীন বাংলার সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ১ বছরের মধ্যেই জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেন তখনকার প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান। সংবিধানে ধর্মের ব্যবহার নিষিদ্ধের ৩৮ অনুচ্ছেদ অধ্যাদেশ জারি করে ১৯৭৬ সালের ৩ মে বাতিল করা হয়। কিন্তু তখনও মুক্তিযুদ্ধের নির্যাতনের স্মৃতি সাধারণ মানুষ ভোলেননি। তাই জামাতের নাম পাল্টে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল গঠন করা হয় ৭৬ সালের ২৪ আগস্ট। ১৯৭৯ সালের নির্বাচনে আইডিএল এর হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায় জামাতের ৬ নেতা। রাজধানী ঢাকাই আমার জন্ম। জামাত ইসলামের মূল নেতা গোলাম আজম পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশি ভিসা নিয়ে ১৯৭৮ সালে ঢাকায় আসলেও লুকিয়ে থাকে। গোলাম আজম ৩ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে ৮১ সালে বায়তুল মোকাররম মসজিদে একটি জানাজায় অংশ নিতে প্রথম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ গোলাম আজমকে জুতা পেটা করে। সাধারণ মানুষ চিনতে পেরে ওই যে গোলাম আজম বলে তাকে সেখানে জুতো পেটা করেছে। জুতো পেটার ছবি তখন খবরের কাগজে ফলাও করে বেরিয়েছে। ৭৯ সালে জিয়ার শাসন আমলে ৪৫০ নেতা এক হয়ে জামাত ইসলামী নামেই আবারও রাজনীতি শুরুর ঘোষণা দেয়। জেনারেল এরশাদের শাসন আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে অন্য সব রাজনৈতিক দলের মতোই সক্রিয় হয় জামাত। ১৯৯১ সালের নির্বাচনে সরকার গঠন করতে জামায়াতের সমর্থন নেয় বিএনপি। পরে গোলাম আজমের পুত্র আব্দুল্লাহিল আমান আজমি বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, সরকার গঠনের সমর্থনের বিনিময়ে গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সমঝোতা করে বিএনপি। সেই সুযোগে পাকিস্তানের নাগরিক গোলাম আজমকে প্রকাশ্যে দলের আমির ঘোষণা করে জামায়াতে ইসলামী। গোলাম আজম আত্মপ্রকাশ করলেন ৯১ সালের ২৯ ডিসেম্বর, যখন জামায়াতে ইসলামী তাকে অফিসিয়ালি দলের আমির ঘোষণা করল। গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি আদালতে গড়ালে আদালত গোলাম আজমকে নাগরিকত্ব দেন। যেদিন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হলো, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো সেদিনও কিন্তু সে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক ছিল। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলকে কেন্দ্র করে শুক্রবার খুলনা ও হবিগঞ্জে সংঘর্ষে এক পুলিশ সহ ২ জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও নরসিংদী সহ কয়েকটি জেলায় সংঘর্ষ হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে খুলনায় ছাত্র জনতার গণমিছিল গল্লামারী 0 পয়েন্টে পৌঁছালে মিছিল লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ পিছু হটলে শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় গুরুতর আহত এক পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক জানান, নিহত পুলিশ কনস্টেবলের নাম সুমন।
দুপুরের পর থেকেই হবিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের ডিসি অফিস থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শিক্ষার্থীরা আওয়ামী লীগ কার্যালয় ও সংসদ সদস্য আবু জাহিরের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও গুলি ছুড়লে মোস্তাক নামে এক পথচারী নিহত হন। তিনি স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত। নরসিংদীতেও আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। চট্টগ্রামে দুপুরের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের হয়। সেটি নিউ মার্কেট হয়ে টাইগার পাস মোড়ে যায়। সেখানে শিক্ষার্থীরা দামপাড়া পুলিশ বক্স ভাঙচুর করে। বরিশালে বিএম কলেজের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে সমাবেশ করে। ফেনীতে গণমিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুরের পর শহরের জাহেরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর সড়ক সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এছাড়া পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করা, হতাহতের ঘটনা তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ, কারফিউ তুলে দেওয়ার দাবিতে শুক্রবার রাজধানীতে দ্রোহ যাত্রা করেছে শিক্ষার্থী জনতা। সেই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর একাধিক জায়গায় বের হয় গণমিছিল। এদিকে আজ বিক্ষোভ ও আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচির ডাকে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়। তবে মূল মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শাহবাগ মোড়ে ছাত্রলীগের ব্যানার পোস্টার ছিঁড়ে বিক্ষুব্ধ স্লোগান দিতে দিতে চলে যান তারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টার আগে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে অংশ নিয়ে গান, কবিতা, পথনাটক পরিবেশন করেন। মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। পরে শুরু হয় দ্রোহযাত্রা, যা হাইকোর্টের সামনের সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ঘুরে পৌঁছায় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে এই অনাচার অবিচারের প্রতিবিধান চাইছে, অত্যাচারের প্রতিবিধান চাইছে। যারা এর জন্য দায়ী তারা যদি এই দেওয়ালের লেখন পাঠ করেন, জনতার ভাষা বুঝতে পারেন, তারা শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় পরিবর্তনটাকে তারা মেনে নেবেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে দাঁড়িয়েছি এখানে, আমাদের ভাইয়ের রক্তের দাম দিতে দাঁড়িয়েছি। নৈরাজ্য অবস্থা সৃষ্টি হয়েছে সেটার প্রতিবাদে এবং যেই সকল ছাত্র আমাদের দেশে হত্যা হয়েছে সেটার প্রতিবাদে এসেছি। কারণ আজকে তাদেরকে মেরেছে, কালকে আমাদেরকে মারবে। কালকে আমাদেরকে যখন মারবে তখন প্রতিবাদ করার কেউ থাকবে না, কারণ আমরা প্রতিবাদ করি নাই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ। আন্দোলনে একাত্মতা জানিয়ে সড়কে নামেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। আমাদের ছাত্র সমাজের 9 দফা আদায় না পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় ক্লাসে বসবো না। প্রত্যেকটা জায়গায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের রক্তে। আমরা আজকে সেই মৃত্যু হত্যার প্রতিশোধের জন্য, হত্যার দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। ইসিবি চত্বরে প্রায় 1 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী। শুক্রবার বিকেলে মাটিকাটা এলাকা থেকে প্রথমে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ইসিবি চত্বরে যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় আরও কয়েকটি দল। এর আগে সকালে আন্দোলনে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলা মোটরে মানববন্ধন করেন কবি ও সাহিত্যিকদের একাংশ। আন্দোলন দমনে সরকার অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তারা। যারা নির্বিচারে স্বাধীন নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকের উপরে যারা গণহত্যা চালাতে পারে তাদের সাথে আর কোনো আপোষ নয়। ব্লক রেড চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। কারওয়ান বাজারে মানববন্ধনে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।
কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ছিল তাদের। সাংবাদিকরা যেভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, প্রথমেই জানিয়ে দিব প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। গণমিছিল, সংঘর্ষ, নিহত 2। প্রথম আলো, ঢাকায় দ্রোহযাত্রায় মানুষের ঢল। 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। সমকাল তাদের প্রধান প্রধান শিরোনাম করেছে, গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক। কাল থেকে অসহযোগ আন্দোলন। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু। ছুটির দিনে জামিন 80 এইচএসসি পরীক্ষার্থীর। দৈনিক ইত্তেফাক, গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেয়নি। যুগান্তর, গণমিছিলে সংঘর্ষে নিহত 2। আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা, শহীদ মিনারে হাজারো মানুষের বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন, বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ। দৈনিক কালের কণ্ঠ, দৈনিক কালবেলা, তথ্য লুকানোর চেষ্টা মামলায়। আজ বিক্ষোভকাল থেকে সর্বাত্মক অসহযোগ। ফের উত্তাল দেশ, নিহত 2। দেশ রূপান্তর, দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। মানবাধিকার নিয়ে চাপ সামালের চ্যালেঞ্জ। নিষিদ্ধ হওয়ায় কি থামবে শিবিরের নৃশংসতা? আজকের পত্রিকা তাদের প্রধান প্রধান শিরোনাম করেছে, আবার সংঘর্ষ, গুলি, আরও মৃত্যু। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক কাল থেকে। বণিক বার্তা, দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ, আবারও মৃত্যু 2। কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। দ্য ডেইলি স্টার, to kill in fresh violence. Protesters talk to the streets across country. Thousands join march for justice. The Business Standard, protests all around. At least 32 children killed in Bangladesh violence, UNICEF. এই ছিল আজকের পত্রিকার। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালি ব্যাংক পিএলসি। কোটা সংস্কার আন্দোলনের ধাক্কা রেমিটেন্সে। 1 মাসেই প্রবাসী আয় কমল 25%। তবে এই ধাক্কা সাময়িক বলছেন বিশ্লেষকরা। পাশাপাশি পরামর্শ দিলেন প্রবাসীদের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রঘু। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় কয়েকদিন বন্ধ ছিল ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট সেবা, যে কারণে প্রবাসীরা সে সময় বৈধভাবে দেশে অর্থ পাঠাতে পারেনি, যার প্রভাব পড়েছে গোটা মাসের প্রবাসী আয়ের হিসাব নিকাশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে জুলাই মাসে মোট রেমিটেন্স এসেছে $190 কোটি, যা 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুন মাসে রেমিটেন্স এসেছিল $254 কোটি।
বিশ্লেষকরা মনে করছেন কিছু অর্থ হুন্ডিতে আসতে পারে, তবে শঙ্কিত হবার কারণ নেই। এখন চালু হয়েছে ইন্টারনেট সেবা, তাই ধরে রাখা রেমিটেন্স এখন প্রবাসীরা পাঠাবেন বৈধ পথেই। আমার দুইটা ড্রাইভার্স, একটা হলো এক্সপোর্ট, একটা রেমিটেন্স, একটা ফরেন এইড বলেন। এতদিন হঠাৎ করে ডিসকানেক্টেড হওয়াতে অনেকেই যারা বাইরে আছেন তো হয়তো পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ হয়নি। তারা একটু ইমোশনালি রিভেন হয়ে হয়তো অনেক কথাই বলে, কিন্তু আমার মনে হয় যে এই সিচুয়েশনটাও আবার নর্মালসির দিকে আসবে এবং আমার রেমিটেন্স ইনশাল্লাহ প্রভাবটা স্বাভাবিক হয়ে আসবে। হুন্ডির প্রবণতাকে যতখানি সম্ভব এটাকে কন্ট্রোল করা, দেশের প্রতি যে আমার যদি দেশ প্রেম থাকে তাহলে এই ইস্যুগুলো অনেক একটা ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা এদেরকে ইন্ধন যোগায়, এটা তো ঠিক না। দেশে রেমিটেন্স না পাঠাতে সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচারণা, তবে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যখন থেকে আমাদের এই ক্রাইসিসটা শুরু হয় বা ডলার প্রাইসিং নিয়ে যখন এই গন্ডগোলগুলো শুরু হয়, তখন থেকেই কিন্তু এই গ্রুপটা কিন্তু অনেক সক্রিয় ছিল। যারা নাকি অবৈধ ব্যবসা করে তারা যে বললে আপনি কেন এত কম টাকা রেমিটেন্স পাঠান, আমার কাছে আসেন, আমি বেশি টাকা দিই, তো তখন স্বাভাবিকভাবেই আপনি সেখানেই যাবেন, তার কাছে আসবেন না। এর জন্য যারা দায়ী তাদেরকে কখনো গভর্নমেন্ট মানে কোনো কিছু বলে এবং তারা যে ইচ্ছাকৃতভাবে করে অনেক সময়। এদিকে প্রবাসী আয় বাড়াতে শীর্ষ ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, পরামর্শ দিয়েছে কিছুটা বেশি দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করার। ব্যাংকগুলো তাই 120 টাকা দরে ডলার কিনলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা দরে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের ঘোড়াশাল জাতের আনারসের, যা এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। ঘোড়াশাল পৌর এলাকা ও জিনার্দি ইউনিয়নের রাবানে আনারসের চাষ হয়। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় রাবানের আনারস নিরাপদ। এবছর ঘোড়াশাল পৌর এলাকা ও জিনার্দি ইউনিয়নের প্রায় 145 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে 10 থেকে 12 টন ফলনের লক্ষ্যমাত্রা, বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভের আশা কৃষকদের। এবারে দেশের বাইরের খবর। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে ডেমোক্রেট পার্টির ডেলিগেটদের প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেট পার্টি। ডেলিগেটরা তাদের পছন্দের কথা জানাতে পারবেন সোমবার সন্ধ্যা পর্যন্ত। অবশ্য ভোট গ্রহণ শুরুর 36 ঘন্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন। কমলা হ্যারিস বলেন, তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করার জন্য তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। চলতি মাসের শেষের দিকে শিকাগোতে ডেমোক্রেট পার্টির সম্মেলনে তার এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদযাপন করবেন বলে জানান কমলা হ্যারিস। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। গণমিছিলে সংঘর্ষ, খুলনায় পুলিশ সদস্য, হবিগঞ্জে পথচারী নিহত। রাজধানীর বিভিন্ন স্থানে গণমিছিল, উত্তরায় সংঘর্ষ, আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি। কোটা আন্দোলনের ধাক্কায় এক মাসেই প্রবাসী আয় কমল 25%। প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেলেন কমলা হ্যারিস। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।